স্বামীর শার্টের পকেট থেকে অনুর হারিয়ে যাওয়া বিয়ের আংটিটা গড়িয়ে পড়তে সে বেশ চমকে উঠল। এই আংটিটা হারানোতে দুদিন আগে অনুকে কতই না অপবাদ সহ্য করতে হয়েছে। আংটিটার জন্য তাদের সম্পর্কের এত অবনতি, এবং সেই আংটি কিনা তার স্বামীর পকেটে। এমনকি সেদিন সবাই যখন অনুকে ছোটলোক বলে কথা শোনাতে ব্যস্ত, তখন আদিত্য তার সাথেও ছিল না। সেও কথা শোনাতে ছাড় দেয়নি। এতগুলো ভাবতেই চোখদ্বয় আদিত্য সেদিনের বলা কথাগুলো ভেসে উঠল। সেদিন ভরা বাড়ির মেহমান ছিল। আদিত্যের বোনের অনুষ্ঠান ছিল। ভরা মেহমানদের সামনে শাশুড়ি বলেছিল অনু যাতে তার বিয়ের আংটিটা নিয়ে আসে। যদিও তিনি বিষয়টা লুকোচুরি করে বলছেন, কিন্তু অনু যখন সেটা তন্ন তন্ন করে খুঁজেও পেল না, তখন সে কথা শাশুড়িকে জানাতে উনি উঁচু আওয়াজে গলির সহিত বলে উঠলেন, সামান্য বিয়ের আংটিটাকেও রেহাই দিলে না বৌমা? অনুর শাশুড়ি হুট করে এমন চিৎকার করে এমন কথা বুঝতে পারেনি, তাই সে উত্তর কী দিবে বুঝে ওঠেনি। বুঝবে কীভাবে? সে তো জানতো না এসবের মূল কী। সে না বোঝার ভঙ্গিমায় শাশুড়ি জবাব দিল, বোঝোনি মা? শাশুড়ি আরও আওয়াজ বাড়িয়ে চিৎকারের সহিত প্রত্যুত্তর করলে, বোঝোনি নাকি না বোঝার ভান করছো? তার চিৎকার শুনে আশেপাশে সবার দৃষ্টি অনুর উপর পড়ল। সবাই সিনেমার কোনো দৃশ্য দেখার মতো করে অনুর চারপাশে এসে দাঁড়ালো। তখন অপমানে অনুর মাথা নিচু করে ফেলল। আছিয়া বেগম আরও চিৎকারের সহিত বলেন, এখনও সময় আছে বৌমা, আংটিকেই স্বীকার করো। অনু এখনও কিছু বুঝে উঠতে পারেনি। শাশুড়ি তার কাছ থেকে কেমন জবাব আশা করছে তা সে গভীরভাবে ভেবে পাচ্ছে না। চারিদিক থেকে সবার দৃষ্টি তার উপর নিবদ্ধ। অপমানে তার সারা শরীর কাঁপছে। এতটা অপমান সে তার জীবনে কোনোদিন হয়নি। তার চোখ বেয়ে ঝর্ণার স্রোতের মতো অশ্রু গড়িয়ে পড়ছে। সে এই মুহূর্তে তার সবচেয়ে প্রিয় মানুষ বাবাকে স্মরণ করছে। আজ যদি বাবা এই জায়গায় থাকতো, তাহলে কি তিনি তার মেয়ের এমন অপমান দেখতে পেতেন? কী বা করতেন তিনি? অনুকে মাথা নিচু করা অবস্থায় দেখে তার শাশুড়ি আসিয়া বেগম আঁচলে মুখ ঢেকে কান্নার ভান করে আরও উঁচু আওয়াজের সহিত বলে উঠছিলেন, এটা আমার ছেলে প্রথম বেতন থেকে কত কষ্ট করে কিনেছিল, আর তুমি কি না সেটা হারিয়ে ফেললে? আদৌ হারিয়ে ফেললে নাকি কোথাও কাউকে দিয়েছো? ওনার শেষ কথাটা শুনে অনুর কান্না চোখে তাচ্ছিল্য হাসলো। এতক্ষণ তার সব ক্লিয়ার। এর জন্য উনি আংটি খুঁজে ভরা বাড়ির সামনে অনুকে একটা খুঁত বের করার চেষ্টা করছেন। ওনার স্বার্থ হাসিলের জন্য উনি বৌমা এই সম্বোধনটা শুধু লোক দেখানোর জন্য করেছেন। উনি তো এমনিতে অপয়া ছাড়া কথাই বলতে পারেন না। আসিয়া বেগম আর অপেক্ষা করলেন না। তিনি উপরোক্ত কথাগুলো বলেই ছেলের কানে আরও বিষ ঢাললেন। দেখছিস বাপ, তোর সেই প্রথম স্মৃতিটাও যত্নে রাখতে পারলো না। কেমন মেয়ে এনেছিস? অনু চোখ তুলে আদিত্যর দিকে ভরসার চোখে তাকালো। এত এত অচেনা মানুষের ভিড়ে সে একটা মাত্র আপন চেনা মানুষটিকে এগিয়ে আসতে দেখে অনুর চোখে মুখে তীব্র আশা ভেসে উঠল। কিন্তু আদিত্য এগিয়ে এসেছিল ঠিকই, কিন্তু সান্ত্বনা বা ভরসা দেওয়ার জন্য নয়। অনু এখনও সেই নতুন আদিত্যর কথা কানে ভাসে। সেই প্রথম অনুরা চেনা আদিত্য সম্পূর্ণ অচেনা আর নতুন রূপে ধরা দিয়েছিল। আদিত্য এগিয়ে এসে সবার সামনে অনুকে উদ্দেশ্য করে বলে উঠল যে এত সুন্দর বিয়ের দিনের ভালোবাসার যত্ন করে রাখতে পারে না, সে আমার কি যত্ন করবে? বলেই এরপরে মায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমি ঠিকই বলেছিলে, আমি শুধু শুধু ওর পিছনে দৌড়াচ্ছি। আজ থেকে আর তোমার কথার অমান্য হব না আমি। বলে সে অনুকে এতগুলো মানুষের মাঝে প্রশ্নবিদ্ধ অবস্থায় ফেলে চলে গিয়েছিল। অনু সেদিন এত এত মানুষের প্রশ্নের কোনো জবাব দেওয়ার মতো ভাষা ছিল না। সব নতুন পরিচিত মানুষদের সামনে অপমানে সে এইভাবে ঠায় দাঁড়িয়েছিল, পা যেন মেঝের সাথে কেউ আটকে রেখেছে তেমন অবস্থা হয়েছিল। সেদিনের পর সম্পর্কের অবনতি শুরু, আর সেই সম্পর্ক ভালো হয়নি। দিন দিন দূরত্ব, অনুর অভিমান, রাগ হয়েছিল, কিন্তু ভালোবাসার মানুষের সাথে রাগ থাকে না, থাকেই শুধু অভিমান। অভিমানটা কাটিয়ে যেত যদি না আদিত্য সেদিন এসে ক্ষমা চেয়ে নিজের দোষ স্বীকার করত। কিন্তু না, আদিত্য সেদিন সম্পূর্ণ নতুন রূপে অনুর কাছে ধরা দিয়েছিল। অনুকে ভুল প্রমাণিত করে আগে আদিত্য এদিকে পাল্টে যেতে শুরু করলো। আর বোকা অনু বুঝতেই পারল না এসব কিসের জন্য। সে ভাবলো তার সেই স্মৃতির আংটিটার জন্য হয়তো আদিত্য এমন করছে। হয়তো আদিত্য অনেকটা কষ্ট পেয়ে ভেবে অনু তার নিজের ঘাড়ে সব দোষ নিল। সেদিন ভেবেছিল ভুল তো তারই, আদিত্যর কথা তো সঠিক,
সে তো বিয়ের আংটিটা যত্নে রাখতে পারেনি, কিন্তু অনুর মন মানতেই চাইল না, কারণ সেই বিয়ের আংটিটা অনু অনেক যত্নের সহিত রাখত। আদিত্যর অনুপস্থিতিতে প্রতিদিন সেই আংটি বের করে স্মৃতিচারণ করত, এরপর যত্নের সহিত একই জায়গায় রেখে দিত। তাহলে কিভাবে সেটা সরল? কিন্তু অনু এই প্রশ্নের উত্তর অন্য কিছু ভাবতে চাইতো না, তাই তো সব দোষ মাথা পেতে নিয়েছিল। নিজের মনকে বোঝাতো হয়তো সেদিন কোনো কারণে অন্য জায়গায় রেখেছে, মনে পড়ছে না, হয়তো কোথাও হারিয়ে ফেলছিল। অনু সেদিন পুরো রুম তন্ন তন্ন করে খুঁজো, সেটা আর পেল না। নিজের মনকে বুঝ দিল তারই দোষ এটা। তাই তো আদিত্য এত অবহেলার পরও অনুর পিছন পিছন ঘুরঘুর করছিল। কিন্তু আদিত্য অনুর উপস্থিতিতে বিরক্ত হতো, সেটা বুঝিয়ে দিত, কিন্তু বোকা অনু এসব পেছনে তার হারিয়ে ফেলা আংটির ঘটনা লুকাইতে ভেবে আরও ঘুরঘুর করতো। ভালোবাসত, যত্ন নিত আদিত্যর, কিন্তু সেই আদিত্য কিনা এসবের পেছনে। তবু অনুর বোকা মন বিশ্বাস করতে চাইল না। অনু পেছন ফিরে খাটে বসা স্বামীর দিকে তাকালো। আদিত্য ল্যাপটপে নিজের মতো করে এক ধ্যানে কাজ করছে, দেখতে কি নিষ্পাপ লাগছে। অথচ অনু কিছু সময় তাকিয়ে রইল আদিত্যর দিকে। আদিত্যকে কি জিজ্ঞাসা করবে সে এই আংটিটা কোথায় পেল, আর পেলেও এটা লুকিয়ে কিনে রেখেছিল, যেটা সূত্র ধরে তাদের সম্পর্কের এত অবনতি, সেটা বা লুকানোর কি আছে, নাকি এর পিছনে আদিত্যর হাত? দ্বিতীয়বার এই ভাবনাতে আসতে অনু ভরকে গেল। এগুলো কি ভাবছে? আদিত্য কেন শুধু এই আংটি সরাতে যাবে? আর সরালে তো কথা শোনাতো। অনু ভুল ভাবনাগুলোকে সরিয়ে দিয়ে তার ভাবনাটা ধামাচাপা দিতে চাইল, কিন্তু তবু কোথাও জানি খটকা লাগলো। ঘুরে ফিরে সেই একই উত্তর আসছে অনুর মনে, কারণ সেই আংটি আদিত্যর শার্টের পকেটে কিভাবে এলো? এই প্রশ্নের উত্তর অনুর কাছে বারবার আসছে, কিন্তু সেই উত্তর সে বিশ্বাস করতে চাইছে না। তাহলে কি সত্যি আদিত্যর উপর বিরক্ত? ভালোবেসে যার হাত ধরে এসেছে সেই কিনা সত্যিকারে পাল্টে যাচ্ছে? তাহলে তার বাবাই কি সত্যি ছিল? অনুর মনে একে একে অনেক প্রশ্ন উকি দিচ্ছে। সব কিছুর পিছনে কি আদিত্যর হাত? অনুর চোখ অশ্রুতে টলমল উঠল। আদিত্য হাত ধরেছিল সে ভালোবেসে, সেই ভালোবাসায় ভরসা করে অনু এতদূর এসেছে। আর সেই আদিত্য কিনা সৎ মায়ের ঘরে ঠিকমতো খাবার পর্যন্ত পেত না। সে সময় একদিন কলেজে আদিত্য তাকে প্রেমপত্র দিয়েছিল, এরপর এক কাপড়ে তাকে তুলে দিয়েছিল সৎ মা। বেলা তো অনেক হলো, খাবার কি পাবো? অনুর ভাবনা এত মশগুল ছিল যে আদিত্যর বলা কথাটা শুনে খেয়াল করলো না। সে পিঠ ঠেকিয়ে বসাতে আদিত্য অনুর মুখভয় দেখতে পেল না। আদিত্য অনুর এমন চুপ বনে যাওয়াতে খটকা লাগলো। সে ল্যাপটপ রেখে খাট ছেড়ে উঠে দাঁড়ালো, এসে অনুর কাছে এগিয়ে এলো। কি বলছি, কথা কানে ঢুকছে না? অনু এবার চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। সে নিজেকে শক্ত করলো, মনে মনে সব উত্তরের জন্য প্রস্তুত রইল। হাতে থাকা আংটিটা উপরে তুলে আদিত্যর চোখের সামনে ধরতে সে চমকে উঠল। তার দৃষ্টি চোরা, এই দৃষ্টিতে অনু চেনে। আদিত্য কেন সঠিক কথা বেঠিক করতে গেলে এই দৃষ্টি ব্যবহার করে। অনু কিছু বলার আগে আদিত্য তড়িঘড়ি করে জিজ্ঞাসা করলো, এই আংটি তুমি কই পেলে? অনু হিসেব জবাব দিল, কেন? নিজেই সরিয়ে ভুলে গিয়েছো নাকি? অনু, তুমি ভুল বুঝছো। আংটি কোথা থেকে আমার পকেটে গিয়েছে আমি জানি না। তুমি কিভাবে জানো এটা যে তোমার পকেটে পেয়েছি? অনু এমন আকস্মিক সোজাসাপটা প্রশ্নে আদিত্য মিলিয়ে গেল। সে নিভে যাওয়া কণ্ঠে জবাব দেওয়ার চেষ্টা করলো, না মানে তোমার হাতে আমার শার্টটা, তাই ভাবলাম ওখান থেকে পেয়ে আমাকে জিজ্ঞাসা করছো, তাই নাকি? কিন্তু তোমার দৃষ্টি তো আমি চিনি আদিত্য। এতটা চোরা দৃষ্টি কেন তোমার? কী নিয়ে ভয় পাচ্ছ? অনুর এমন শান্ত করতে আদিত্য ভড়কে গেল। সে নিজেকে শক্ত করে জবাব দিল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো অনু, তোমার সীমা অতিক্রম করিও না। অনু আর নিজেকে সংযত রাখতে পারল না। সে চেঁচিয়ে আদিত্যর উদ্দেশ্য বলে উঠল, ও আচ্ছা, আমি ব্যতিক্রম করছি সীমা, আর তুমি তুমি যা করছো তা কি সীমার মধ্যে পড়ে? অনু বলে আদিত্য চর দিতে উদ্যত হলে পরক্ষণে হাত গুটিয়ে নিল। অনু আর কথা বাড়ানোর প্রয়োজন মনে করল না, তার আর ইচ্ছে হলো না। তার কষ্ট লাগলো আদিত্য আজ তাকে মারতেই হাত উঠেছে, অথচ দোষটা আদিত্যর। অনু যা বোঝাচ্ছিল তা সে বুঝে নিয়েছে। অনু রুম থেকে বেরিয়ে গেল। পিছন থেকে আদিত্য বারবার বোঝাতে চেষ্টা করছে, কিন্তু অনু শুনল না। সে ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমের দিকে পা বাড়াতে নিলে রিহিকে তার শাশুড়ির সাথে কুশলাতি বিনিময় করতে দেখতে পেল। ইদানিং রিহির আনাগোনা বেড়েছে এই বাড়িতে। রিহি আদিত্যের আত্মীয় হয়, আগে তেমন না আসলেও ইদানিং অনেক আসে। শুরু থেকে আদিত্যের মা রিহিকে বেশ যত্নে রাখে, তা অনু বিয়ে বছরে টের পেয়েছে। রিহি অনুকে ডিঙ্গে যেতে গিয়ে একটা হাসি দিল।
যে হাসিটা অনুকে অনেক বাজে লাগে। অনুর চোখের সামনে রিহি আদিত্য রুমের দিকে পা বাড়ালো। আজ আর অনু বাধা দিতে ইচ্ছে হলো না। কাকে বাধা দিবে? সে আর কেনই বা দিবে? যে ভয়টা কোনোদিন কল্পনায় ভাবতে চানি, সে ভয়টা যে সত্যি হতে যাচ্ছে। আর কি করে আটকাবে সে? আদৌ কি আর আটকানোর উপায় আছে? কাউকে কি জোর করে রাখা যায়? রিহি আদিত্য রুমে যাওয়ার পরে অনু বেশ কিছুক্ষণ ওখানে ঠায় দাঁড়িয়ে রইল। সে আশা করছিল আদিত্য হয়তো রাগারাগি করবে, চেঁচামেচি করে অনুকে ডাক দিবে। কারণ রিহি আদিত্যর আত্মীয় হলো আদিত্য তাকে তেমন একটা পছন্দ করতো না। অনু একদিন এর কারণ জিজ্ঞাসা করলে আদিত্য জানিয়েছিল, রিহির গায়ে পড়া স্বভাব আমি পছন্দ করি না, আর যখন তখন রুমে ঢুকে যাওয়াটা ভীষণ অপছন্দের। এই রকমের মেয়ে আমার বিরক্ত লাগে। তাই তো ওকে দেখলে আমি তোমাকে ডাকাডাকি করে পাশে নিয়ে আসি, যাতে রিহি আর আমার আশেপাশে না ঘেসে। পরের বার থেকে রিহি বাসায় আসলে তুমি আমার রুমে চলে আসবে। সেদিনে আদিত্যের এই জবাব অনুর ভীষণ ভালো লেগেছিল আর মনে মনে বেশ খুশি হয়েছিল। অনু উকি দিল আদিত্যর রুমের দিকে। সে ভাবলো এখন এখান থেকে চলে গেলে হয়তো আদিত্য ডাকাডাকি করে ঘর মাথায় তুলবে, যাতে রিহি রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু না, আজকে আদিত্য আর অনুকে ডাকলো না। যেটা আসে দাঁড়িয়ে আছে সেটা আর হবে না। আমার ছেলে তোমাকে আর চায় না। আসিয়া বেগমের কথায় অনু ফিরে তাকালো। আসিয়া বেগম কথাটা বলে ছেলের রুমে চলে গেলেন, আর অনু ঠায় ওখানে দাঁড়িয়ে রইল। সে আর তোমাকে চায় না কথাটি অনু দুয়েক বিড়বিড় করে আওড়ালো। কথাটা সত্যি হলো তার কেন জানি না যা যা করছে। কথাটা তার এতটাই বিষাক্ত লেগেছে যে তার মনে হচ্ছে কোনো পোকা ঢুকেছে। সে উপলব্ধি করছে আস্তে আস্তে আদিত্য অনেকটা দূরে এগিয়ে গেছে। কিন্তু তবু বোকা অনুর মন মানতে চাইল না। তার চেয়ে বেশি খারাপ লাগলো আজ অনু শাশুড়ি সব বুঝে গেছে। অনু ওখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। সে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করতে চোখের বাত মানল না। সে মেঝেতে বসে পড়ল। সে এই বাড়িতে কার আশা এসেছে? যে কিনা আংটি লুকিয়ে সবার সামনে অনুকে অপরাধী করতে চাইছে, তার আশায়। অনু এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আদিত্য আর আগের মতো নেই। অনু নিজেই বিড়বিড় করে আওড়ালো, মাত্র কয়েকদিনের মধ্যে মানুষ এমন বিশ্রীভাবে পাল্টায়? না, কি আমি ভুল করছি? আমি টের পাইনি। অনু চোখ দিয়ে অশ্রু নির্গত হতেই সে চোখ মুছে উঠে দাঁড়ালো। কেন কান্না করছে সে? বাবার কথা না শুনে নিজেই তো বেছে নিয়েছে আদিত্যকে। তাহলে কষ্ট তো তার পাওয়ার কথা, আর কষ্ট পাওয়ার কথা শিক্ষা হওয়া দরকার। সৎমা তো তাকে বিদায় করতে পারলেই বাঁচে। কিন্তু এই বিয়েতে তো বাবা রাজি ছিল না। তিনি আদিত্যর পরিবারকে পছন্দ করেনি, কিন্তু অনুর জোরাজোরিতে রাজি হয়েছিল। আর সে সময় রাজিটা যে অনুর জন্য অনেক সুখের ছিল। বাবা শেষে তার দিকে বিদায় দেওয়ার সময় আদিত্যর হাত ধরে সৎমায়ের আড়ালে বলছিল, বাবা আমার মেয়ে তোমাকে ভালোবেসেছে, আমার থেকে তোমাকে বেছে নিয়েছে, সেটা অবমূল্যায়ন করিও না। আদিত্য সেদিন মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল, আমি এটার মূল্য অবশ্যই দিব, আপনার মেয়েকে সুখে রাখবো, ভরসা করতে পারেন। সেদিনে আদিত্যর বলা কথাগুলো অনুর এতদিন যাবৎ ভালো লাগলো, আজ আর ভালো লাগছে না। তার ঘৃণা হলো নিজের প্রতি। সেদিনের কথায় অনুর ভালো লাগা কাজ করে ভরসা হলো তার বাবা নামক প্রিয় মানুষটা হয়তো হয়নি। তাই তো তিনি বারবার সংকোচ করে আদিত্যকে পিছু রেখেছিলেন। আদিত্যর কথায় আনিস মিয়া ভরসা করতে পারেনি। তাই তো উনি গাড়িতে তুলে দিতে গিয়ে আবারও একই সুরে আবারও আদিত্যর উদ্দেশ্যে বলেছিলেন, যদি কোনো দিন মনে হয় ও তোমার কাছে বোঝা, কোনো কারণে কোনো দিন ওর গায়ে হাত তুলিও না। ও আমার অনেক শখের মেয়ে। প্রয়োজন পড়লে আমার মেয়েকে আমার কাছে দিয়ে যেও। আমার ঘরের দরজা ওর জন্য সবসময় খোলা। অনু সেদিন হেসে বাবাকে আশ্বাস দিয়েছিল, এমন কোনো দিন আসবে না বাবা, ও অনেক ভালো। বিনিময়ে আনিস মিয়া বলল, তাই যেন হয়, তোর বাবার দরজা তোর জন্য সবসময় খোলা। আদিত্যর সাথে এক কাপড়ে বেরিয়ে গেছিল সেদিন, কিন্তু সেই দিনটা যে সত্যি হবে তা কী করে জানতো? অনু তাচ্ছিল্যে হেসে আপন মনে বিড়বিড় করে আওড়াল, বাবা ও তোমার কথা রেখেছে। ও আজ তোমার মেয়ের গায়ে হাত তুলতে গিয়েও তোলেনি, ফিরিয়ে নিয়েছে সেই হাত। শুধু আমি পারলাম না তোমার কথাটা মানতে। তাই তো আজ এই পরিস্থিতিতে এসে পড়েছি। এখন আমার কি করা দরকার? বলে সে কান্নায় ভেঙে পড়ল। কাকে বিশ্বাস করেছিল সে? বাবা নামক মানুষটার কথা সে এতটাই অবজ্ঞায় উড়িয়ে দিয়েছিল। এখন কার জন্যই কষ্ট পাচ্ছে সে? যে মানুষটা তাকে সবার সামনে কথা শোনাচ্ছে ছাড় দেয়নি, যে মানুষটার জন্য তার কষ্ট কেন হবে? সেটার দায়ভার অনুর নয়। সেটার দায় অনু কেন নেবে? এদিকে ঘটনার দ্বিতীয়বার মনে পড়তেই অনুর নিজের জন্য মায়া হলো। তার মনের অন্তরালে ভালোবাসাগুলো ঘৃণারূপে ফিরে আসতে লাগলো। ক্ষুধায় অনুর পেট চোচো করে উঠল। এখন বেলা 12টা। আজ তার পছন্দের রান্না হয়েছিল, তাইতে পেট পুরে খাওয়ার জন্য সকালের নাস্তাটাও করা হয়নি। অনুর একটা
অভ্যাস, সে ক্ষুধা পেটে থাকতে পারে না, যে কোনো মূল্যে তার ক্ষুধা নিবারণ করতে হয়। কিন্তু তবুও বিয়ের পর যে এই অভ্যাসটাতে অভ্যস্ত হয়ে গেছিল। বিয়ের শুরুতে প্রথম প্রথম আদিত্য অনেক তাড়াতাড়ি ফিরত, কিন্তু পরবর্তী দিন বাড়ার সাথে সাথে আদিত্যর ফেরাটাও দেরিতে হতে শুরু হলো। প্রথম প্রথম অনু জিজ্ঞাসা করতো, কিন্তু আদিত্য কোনো সঠিক জবাব দিতে পারতো না। পরবর্তীতে অনু আর ঘাটতো না। তার মনে হয়েছিল হয়তো বেশি ঘাটলে সন্দেহ বাড়বে, এতে সংসারের দুঃখ বয়ে আনবে। তাই কোনো আসার মতো উত্তর খুঁজে না পেয়ে আর জিজ্ঞাসা করতো না, নিজেকে দমিয়ে নিত। ক্ষুধা পেটে সহ্য না করতে পেরে অনু আদিত্যর জন্য অপেক্ষা করতো। শুকনো খাবার, মুড়ি, কুকিজ খেয়ে সে ক্ষুধা নিবারণ করতো তাৎক্ষণিক, যাতে আদিত্যর একা খাওয়া না লাগে। সারাদিন পরে আদিত্য অনেক রাত করে ফিরত, আর অনু রাতে আদিত্যর জন্য খাবার নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে থাকতো। কোনো না কোনো সময় অনু আর অপেক্ষা করতে না পারে টেবিলের উপর ওভাবেই ঘুমিয়ে পড়তো। কথাগুলো মনে হতো অনু একটা মলিন শ্বাস ফেলল, সাথে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। অনু দুহাত দিয়ে ভালোভাবে চোখ মুখ মুছে রুম ছেড়ে বেরিয়ে গেল। অনেক দিন ভালো আদর্শ বউ সাজা হয়েছে, কিন্তু আর না। এমনি তো কারো মনে আর নেই, তাই আজকে দিনটা নিজের মতো করে না হয় কাটাক। আজ অনু নিজের পছন্দের জিনিস রান্না করছে, সে কেন না খেয়ে থাকবে? এই মাছ তো তার বাবা তার জন্য পাঠিয়েছে, তবে কেন সে তার শখের মাছ ওদের জন্য রেখে দিবে? আনিস মিয়া অনুকে ফেলে কিছুই খায় না, তার মন নাকি কচকচ করে। গত পরশুদিন উনি এসে একটা ইলিশ মাছ দিয়ে গেছেন। যদিও উনি মাছটা বাসায় গিয়ে রাখতে পারতেন, কিন্তু না, উনি জানেন বাসায় গিয়ে নিয়ে অনুর জন্য রাখতে হলে বলা হবে ওনাকে অনেক প্রশ্নের উপর দিতে হবে, আর আড়ালে অনুর উপর এসব তীর্যক প্রভাব পড়বে। এতে আরও কথা বাড়বে, যা উনি চান না। তাই দুটো নিয়ে সোজা অনু শ্বশুরবাড়ির বাইরে থেকে একটা মেয়েকে দিয়ে গেছেন। উনি অনু শ্বশুরবাড়িতে ঢুকেন না, কারণ ওনার মনে হয় অনুর উপর তার শাশুড়ির কড়া কড়া ভাষাগুলো উনি দেখে ফেললে মেয়েকে এখানে আর রাখতে তার মন সায় দিবে না। তাই তার মেয়ে তো এখানে সুখে আছে, তাই উনি এদের মাঝে যাতে না পড়েন সেজন্য যা আনে মেয়ের বাড়ির উঠোন থেকে দিয়ে চলে যান। অনু আজ খুব স্বাদ করে মাছটা রান্না করেছিল। কিছুক্ষণ পরে হলে আদিত্য খেতে আসবে, আর এতে তার আদিত্যর ওই ঘৃণা মুখটা দর্শন করা লাগবে। তাই অনু আগেই নিজের জন্য নিয়ে আসতে এগিয়ে গেল। অনু নিজের রান্নাঘর থেকে মাছের পাতিল থেকে সবচেয়ে বড় পিসটা নিজের পাতে নিল। পিসটা নিতে গিয়ে তার খারাপ লাগা কাজ করলো, কারণ অন্যদিন হলে এই পিসটা সে আদিত্যকে দেয়, কিন্তু আজ অনু জানে আজ ভাত তার গলা দিয়ে নামবে না। কিন্তু তবুও সে এমনভাবে প্লেট নিল যেন মনে হচ্ছে সে অনেক খাবে। অনু রান্নাঘর থেকে চলে আসতে নিতে দেখলো তার শাশুড়ি আসিয়া বেগম ঢুকছে। অনু তাকালো, এই মানুষটা সে থাকাকালীন একটা কাজেও হাত দেয় না। রান্নাঘর তো দূর, কিন্তু আজ একদম সোজা এখানে। ওনার পিছু পিছু পরক্ষণে রিহিকে দেখতে তার টনক উঠল। রিহি এসে বলল, তুমি করো না ফুবু, আমি করব, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি ভাত টেবিলে। বলতে বলতে ঢুকতে নিতে অনুকে দেখে চমকে উঠল, আর আসিয়া বেগম তো আগে ওখানে ঠায় দাঁড়িয়ে রইলেন। বোঝাই যাচ্ছে ওনারা কেউ অনুকে এই সময় এখানে আশা করেনি। দুজনে এভাবে তাকানো দেখে অনুর খারাপ লাগা কাজ করলো, সে সেটা আড়ালে করে ফেললো। অনুর ভালো লাগলো এই ভেবে যে ওদের মন মতো সে নরম হয়নি। অনু বেশ টের পাচ্ছে যে ওরা ভেবেছে অনু আজ কান্না করে সারাদিন বদ্ধ রুমে বদ্ধ অবস্থায় থাকবে। তাই তো ওদের মনের ভাবনাটা উল্টো হতে দেখে অবাক চোখে তাকিয়েছে, বিস্ময় যেন কাটছে না তাদের। তুমি আজ এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছ? আসিয়া বেগমের মুখে বিকৃত করে কথা বলার ধরনে উনি কী বোঝাতে চাইলে তা অনু বেশ বুঝতে পারল। সে কি বুঝো আবারও পাতিলের দিকে ফিরে যেতে যেতে জবাব দিল, কী করবো বলুন, আমাকে তো কেউ চায় না, তাই নিজেরটা নিজেরই খাওয়া লাগবে। বলেই সে তার প্লেটের পাতিল থেকে মাছের বড় মাথাটা আর একটা বাটিতে নিয়ে ফেললো। আসিয়া বেগম ভেবেছিল অনু তাদেরকে দেখে প্লেট রেখে দিতে ফিরছে, কিন্তু অনু তা না করে যখন পাতিল থেকে মাছের মাথাটা নেয়, তখন আসিয়া বেগম দ্বিতীয়বারের মতো বিস্ময় হলেন। তার ভাবতে কষ্ট হলো, এটাই তো অনু। অনু প্লেট থেকে মাছের মাথার বাটিটা নিয়ে সামনের দিকে অগ্রসর হলো। সে ইচ্ছাকৃতভাবে আসিয়া বেগমকে জিজ্ঞাসা করলো, তাকিয়ে রইলেন যে? আসিয়া বেগম অনুর প্লেটের মাছের মাথাটার দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন, তুমি এটা খাবে? হ্যাঁ, আমার বাবা এনেছে, আমি খাবো না তা হয় না। আমার বাবা তার মেয়ের জন্য এনেছেন, আর সেটা আমি না খেয়ে অন্যরা ফুর্তি করে খাবে, এটা তো আর হয় না। বলে সে দুজনকে অবাক দৃষ্টি রেখে রুমের দিকে পা বাড়ল। শেষ কথাটা সে রিহির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বলছিল। এইবার তার একটু হলেও শান্তি লাগছে। মনের কথা বলে দিলে অনেকটা হালকা লাগে, মনে আর চাপ সৃষ্টি হয় না, কিছুটা হলেও নিজেকে মুক্ত মনে হয়। আসিয়া বেগম বিস্ময়ে হা হয়ে গেলেন যে
তার ছেলেকে এক মুহূর্তের জন্য ছাড়া করে না, সে আজ নিজে আগে খেয়ে ফেলছে, তাও বা একদম ভালো পিসটা নিয়ে। এটা তার হজম হচ্ছে না। রুমে গিয়ে অনু মাছের বড় পিসটা আর মাথার দিকে তাকিয়ে রইল। বিয়ের এই 2 বছরে যে কোনো দিন মাছের বড় পিস আর মাথাটা নিজের প্লেটে নেয়নি। আয়ত্তকে বড় পিস দেওয়ার পাশাপাশি শাশুড়িকে মাছের মাথাটা দিতেন, যাতে সে আদর্শ বউ হতে পারে। তবুও যখন শাশুড়ি মন পেল না, তখন এসব করে তো আর কোনো লাভ নেই। কত বা ভালো বউ হওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হতে পারলো না। অনু নিজের উপর রাগ হলো। সে ব্যর্থ হয়ে যেন বারবার একই কাজ করতো, কারণ ভেবেছিল হয়তো এটাই তার স্থায়ী ঠিকানা। যত তাড়াতাড়ি আপন করে নিবে তত তারই ভালো। সে ভেবেছিল আদিত্যর পাশাপাশি তার শাশুড়িকে একদিন তাকে কাছে নেবে, কিন্তু সে বারবার ওদের চোখে ভালো হওয়ার চেষ্টা করতো, বাধ্য মেয়ে হয়ে থাকতো। আর আজ যখন কাছেরটাই পর হয়ে গেল, তাহলে তো আর এসব করাটা আর মানে হয় না। এতদিন যাবৎ এসব করার জন্য তার নিজের উপর ঘৃণা হলো। অনু এখন নিজের জন্য তীব্র আফসোস হচ্ছে। দরজা ধাক্কানোর শব্দে অনু মাথা তুলে তাকালো। দরজার বাইরে থেকে আর আলো আসছে না। মুহূর্তের মধ্যে যেন চারিদিকে অন্ধকার ঢেকে গিয়েছে। কখন যে রাত হয়ে গেল তা সে খেয়াল করতে পারল না। মনে হচ্ছে দিনটা খুব তাড়াতাড়ি চলে গেছে। আজ প্রথমবারের মতো সন্ধ্যায় ছাদে ওঠা হয়নি, হয়তো আর কোনো দিন হবে না। আজ তো দ্বিতীয়বারের মতো ডাকতে অনু চোখ মুখ মুছে দাঁড়িয়ে পড়ল। হুট করে বাবার কথাগুলো মনে পড়ল। বাবার কথাগুলো উপদেশ বাণী মেনে নিয়ে সে মনোবল বাড়ালো। না, একদম দুর্বল হলে চলবে না। দেখাতে হবে সে দুর্বল নেই। এতেই তো মানুষ শিক্ষা হবে। যত নরম দেখানো হবে তত দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ মজা নেবে। অনু উঠে দাঁড়িয়ে চোখ মুখ ভালো করে মুছে নিয়ে দরজা খুলল। দরজা খুলতে আদিত্যকে দেখে অনু সরে দাঁড়ালো। আয়ত্ত মাথা নিচু করে অনুকে বলল, আমার উপর রাগ করেছ? আয়ত্তর এমন নরম সুরের কথা শুনে অনু এক মুহূর্তের জন্য ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরল। ইচ্ছে করে আদিত্যর বুকে ঝাঁপিয়ে পড়ে অভিমান সুরে জিজ্ঞাসা করতে যে কেন এমনটা হলো, কিন্তু অনু নিজেকে সামলে সে দায়সারাভাবে জবাব দিল, না। আয়ত্ত বোঝানোর ভঙ্গিতে আরও এক পা এগিয়ে এসে শুধালো, আসলে অনু, তুমি যা ভাবছো তা না। আমি কি ভাবলাম? এগুলো আমার হাতে ছিল না অনু, আমি ইচ্ছে করে এমনটা করিনি। আয়ত্ত শেষ কথা শুনে অনু নিঃশব্দে হেসে জবাব দিল, তাহলে জেনে বুঝে করছো, স্বীকার করছো? আয়ত্ত মাথা আরও নুইয়ে ফেললো। অনু আবারও জিজ্ঞাসা করলো, এমন কিসের বাধ্যবাধকতা তোমার যে আমাকে সবার সামনে খারাপ করতে হবে? তো বোঝাতে নিচ্ছিল, কিন্তু অনু শান্ত কণ্ঠ শুনে সে চোখ তুলে তাকাতে চমকালো। সে ভেবেছিল অনু কেঁদে কেটে খারাপ অবস্থা করে ফেলবে, অথচ অনু কিনা একদম শান্ত। তো অনুর এমন তেজিরূপ আগে দেখেনি। তার খারাপ লাগলো অনুর জন্য। মেয়েটা অতিরিক্ত কষ্ট থেকে এমনটা হয়নি তো? তার এতদিনের দেখা অনুতে কোমলমতি, তাহলে এই কোন অনু? তোর মনের ভাবনাকে আড়ালে সরিয়ে কথা ঘোরানোর চেষ্টা করলো। আচ্ছা চলো, বাদ দাও, চলো খাবে। আয়ত্ত বলতে দেরি, অনুর হেঁটে যেতে দেরি হলো না। আয়ত্ত ভেবেছিল অনু জবাব না হবে, আয়ত্ত বোঝানো লাগবে তার, সেখানে অনু কিনে এক বাক্যেতে খেতে যাচ্ছে। যদি আদিত্যের মায়ের কাছ থেকে শুনেছে অনু দুপুরে খেয়েছে এবং খুব ভালোভাবে খেয়েছে, সে মায়ের কথায় সেসব অনেকটা বেশি চমকেছে। কারণ বিয়ের পর থেকে কোনোদিন অনু আদিত্যকে ছাড়া খায়নি। আর সেই অনু কিনা এভাবে খেয়ে নিল। কিন্তু আদিত্য তবু মনে কোথাও যেন অনুর জন্য খটকা লাগলো। তার মনে হলো অনু হয়তো এটা সবার সামনে এমনিতে দেখানোর জন্যই নিয়ে গেছিল, হয়তো সে আসলে খায়নি। দুপুরে সেসব আদিত্য রিহি রুমে ঢোকার পরপরই সে বের হয়ে গেছিল। আর দুপুরের খাওয়া ইচ্ছে তার হয়নি। সে মাত্রই ফিরে এসেছে, আর ফিরে অনুর নামে একগাদা কথা শুনে সে অনুর সাথে খাবে বলে ডাকতে এসেছিল। তো দ্বিতীয়বার চমকালো যখন অনু টেবিলে বসে নিজেরটা নিয়ে ভালোভাবে খাচ্ছে, আর অনুকে দেখতে বেশ স্বাভাবিক লাগছে। তো কেঁপে উঠলো এমন রূপ দেখে। তার মনে হলো অতিরিক্ত কষ্টে অনু এমন হলো না তো? এই জন্য কি অনু দুনিয়াদারিতে কোনো ধ্যান দিচ্ছে না? অনুর এমন খাওয়া দেখে আদিত্যর মনে খটকা লাগলো। তার মনে হলো অনু কি ভুলে গেল কিছুক্ষণ আগের ঘটনা? না, অনু তো এত সহজে কোনো কিছু ভোলার মেয়ে নয়। তাহলে আদিত্যর ভয় হলো। সে এতদিন অনুর সাথে এই অনুকে মেলাতে পারছে না, কিন্তু যাই হোক, লাভ তো তারই। অনু যত তাড়াতাড়ি মেনে নেবে তারই তো লাভ। এক বাক্যতে সব মেনে নিলে তো তারই কোনো বেগ পোহাতে হবে না। অনুকে ভালোভাবে তার দুর্বলতা বুঝিয়ে মায়ের কথা মেনে নেওয়া হবে। অনু বেশ ভালোভাবে খাওয়া শুরু করলো। খাওয়া শুরু থেকে সে এক মুহূর্তের জন্য কোনো দিকে তাকায়নি। আপন মনে খেয়ে সে রুমে চলে গেল। রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে কল ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লো। এতক্ষণ করা সব নাটকগুলো কান্নার রূপ ধলা পেকে বেরিয়ে আসতে যাচ্ছে। কান্নার হিচকে উঠতে সে মুখ চেপে ধরল। তার আশঙ্কা
যদি সত্যি হয় তাহলে সে কী করবে, কীভাবে বাঁচবে? দরজায় নক করার আওয়াজ পেতে অনু কান পেতে শোনার চেষ্টা করলো আদিত্য ডাকছে। অনু, তুমি ঠিক আছো? এতক্ষণ কি করছো? অনু কল বন্ধ করে চোখ মুখ ধুয়ে বেরিয়ে এসলো। বেরিয়ে আসতে আদিত্য জানালো, আমি একটু মায়ের রুমে আসি বলে সে রুম থেকে বেরিয়ে এলো। আর অনু নিজের বালিশটা নিয়ে গেস্ট রুমের দিকে পা বাড়ালো। এই রুমে সে কিছুতেই থাকবে না। গেস্ট রুমে আসিয়া বেগমের রুমের পরে সে গেস্ট রুমে যেতে গিয়ে আসিয়া বেগমের রুম থেকে তাদের কথোপকথন শুনে থেমে গেল। রুমে দরজা ভেরানো। অনু হাসলো। ঘরে অনু ছাড়া আর কেউ নেই, তবুও তারা দরজা ভিড়ে দিয়েছে। তার মানে নিশ্চয় অনুর কথা হবে। অনুর রুমের সামনে দাঁড়িয়ে আড়ি পাতার চেষ্টা করলো, যদিও এটা তার করা উচিত নেই। কিন্তু অনুর এক মুহূর্তে এত উচিত অনুচিত দেখার ইচ্ছে নেই। সে শুধু চাইছে আদিত্য নিয়ে সে যা ভাবছে কোনোভাবে তা যেন ভুল। কিন্তু অনেক প্রমাণ থাকা সত্ত্বেও সে এটাই ভাবতে চেয়েছে। সে ঠায় দাঁড়িয়ে রইল। কিছু কথোপকথন কানে এসছে। আদিত্য বলছে, কিন্তু মা, এতদিন অনু আছে এই বাসায়, কীভাবে বলি যে তুমি চলে যাও? মায়াও তো আসছে। আমি জানি না তুই কি করবি। আমার মনে হচ্ছে অনু বুঝেছে, অনু চালাক। তারপরে ওকে আমি কিভাবে বের হয়ে যেতে বলি? মনুষ্যত্ব বলে তো একটা কথা আছে। আমি জানি না, বিয়ের 2 বছর গড়াতে চললো, একটা সন্তানের মুখ দেখাতে পারলি না। আমি আর ভাবতেই চাই না। রিহিমা মাকে কথা দিয়েছি, উনি সাপ জানিয়ে দিয়েছে ওই মেয়ে এখানে থাকলে উনি নিজের মেয়ে দিবে না। আর আমি উকিলের সাথে কথা বলছি, পেপার আমার আলমারির উপর তাকে আছে, নিয়ে ওই মেয়েকে দেয়, সেজন্য সাইন করে চলে যাই। অনু যা ভাবলো তাই হলো। কিছু ভুল প্রমাণিত হলো না। তার আর আদিত্যর জবাব শুনতে ইচ্ছে করল না। আদিত্য দুই দিকে দুই রূপ বজায় রেখে চলতে দেখে তার ঘৃণা হলো। মুখোশের আড়ালে মানুষটার কথা আর সে ভাবতে চাইল না। সে রুমে এসে গেল। অনু রুমে এসে দরজা বন্ধ করে ধপ করে মেঝেতে বসে পড়ল। কী থেকে কী হয়ে গেল সে বুঝে উঠতে পেল না। আজকের দিনেই তো অনু সন্দেহ হলো, আর আজকের দিনে কিনে একসাথে সব বের হয়ে গেল। তার আড়ালে এত ঘৃণা নাটক চলছিল, আর সে কিনে টেরই পেল না এই কিনা সেই আদিত্য। অনু শাড়ির আঁচলে মুখ চেপে ধরল যাতে কান্নার আওয়াজ বাইরে না আসে। বাবা সবসময় বলতেন নিজের দুর্বলতা অন্যকে প্রকাশ করতে নেই, এতে অন্যরা অসময়ে সুযোগ নেবে। অনু মুখ চেপে বাবা বলে কেঁদে উঠল। আজ বাবাকে ভীষণ মনে পড়ছে। এই মানুষটা মা মারা যাওয়ার পরে থেকে অনুর একমাত্র আপন। আয়ত্ত আসার পরে ভেবেছিল বাবার পরে বুঝি কেউ হাত বাড়ালো তার দিকে, কিন্তু না, সব সে ভুল ভেবেছিল। মানুষ পাল্টায়, সময়ের সাথে আগে সেই মানুষ আর থাকে না, হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। অনু বড্ড বেশি কান্না পাচ্ছে। এই মুহূর্তে তার কী করা উচিত সে জানে না। সে মোবাইল হাতে বাবার নাম্বারে কল দিল। ফোন বেজে গেল কিন্তু ধরল না। অনু ফোন রেখে দিল। ওপাশ থেকে অনবরত দরজা ধাক্কাচ্ছে আদিত্য। অনু দরজা খুলছে ইচ্ছে করল না, অথচ এতদিন সে নিজেই চাইতো আদিত্য একটু তার কাছে আসুক। আর আজ সে নিজে অপেক্ষা করছে। পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলায়। আজকের রাতটা সে এই বাসায় কাটাবে, একটু নিজের মতো শেষ দিনটা কাটাক। আর তো কোনোদিন ফিরে আসা হবে না। অনু উঠে গিয়ে দরজা খুলে দিল। তা দেখে আদিত্য হাসলো। অনুর আবার ঘৃণা হলো। কিছু বলবে? হ্যাঁ। এখানে এসে শুয়েছ যে? আদিত্যর কথায় অনু বিরক্ত হলো। আদিত্যের এমন বহুরূপীটা অনু নিতে পারছে না। সে বিরক্ত সহিত জানালো, এতে তো তোমারই ভালো, গিয়ে শুয়ে পড়ো। তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিত ঘুমিয়ে পড়ো। আদিত্য বুঝতে পারেনি অনু হুট করে এমন কেন কথা বলল, আর সন্দেহ হলো অনু কিছু শুনে যায়নি তো। তবে সে ঘাটল না, আরও জোর করলো না, এতে অনুর খারাপ লাগবে। আদিত্য আজ তাকে এমনি মুখের উপর ডাকতে এসেছে। সত্যিকার সে আগাছা হয়ে পড়ে আছে এই সংসারে, কিন্তু সে তো এত নিচু হয়ে থাকার পাত্র নয়। তার কি আত্মসম্মান নেই? লাগবে না আর এই সংসারে থাকার। অনু বিড়বিড় করে আওড়ালো, ভালোবাসা মাই ফুট, আত্মসম্মান আগে। অনু আবারও মোবাইল হাতে নিল। সে আনিস মিয়ার নাম্বারের দিকে তাকিয়ে রইল। বাবাকে মনে পড়ছে ভীষণ। এই সময় বাবার আদেশবাণীগুলো তার ভীষণ প্রয়োজন। অনু দ্বিতীয়বারের মতো আবার কল রাখলো, কিন্তু এত রাতে মানুষটার টেনশন দিতে ইচ্ছে হলো না তার। তাই দুবার রিং করতে সে কল কেটে দিল। পরপর আনিস মিয়া কল দিলেন। মা, বাবা। আনিস মিয়া মেয়ের এমন কণ্ঠে বুঝেছে কিছু একটা হয়েছে। তিনি মেয়ের নীরবতায় বললেন, বাবাকে বল হালকা হবি। বাবা, যদি আমি তোমার কাছে ফিরে যাই, তুমি কি আগের মতো আমার দায়িত্ব নেবে? অনুর কথায় আনিস মিয়া চমকালেন। তবুও তিনি নিজেকে শান্ত করে উত্তর দিলেন, বাবা, সবসময় আছি আর থাকবো তোর সাথে। বাবার এমন কথা কোনো শান্তি পেল। ঘুমিয়ে পড়ো বাবা, বলে সে কল কেটে দিল। ভোর 4টা। ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগতে অনুর শীত শীত অনুভব হলো। সে গায়ে ওড়না জড়াতে নিতে ভোরের আলো ফুটতে ইচ্ছে করলো। রাতে সে ইচ্ছাকৃতভাবে খোলা জানালার পাশে ঘুমিয়ে পড়ছিল, যাতে আলো ফুটলে সে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। সে নিঃশব্দে আসিয়া বেগমের রুমের দিকে এগিয়ে গেল। ওনার ঘুম ভারী, তাই উঠবে না। উনি নিঃশব্দে সরাসরি আলমারি খুলে
ডিভোর্স পেপারটা নিয়ে রুমে চলে গেলো। ডিভোর্স পেপার হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সে নীরব রইল। এরপর তড়িঘড়ি করে সাইন করে ফেললো। সাইন করে সেটা টেবিলে পেপার ওয়ারেট দিয়ে রেখে দিল। আর পাশে অনুর এতদিনের মোবাইলটা রেখে দিল। এই মোবাইলটা আদিত্য তাকে দিয়েছিল। সে আদিত্যর কোনো জিনিস নিয়ে যাবে না। বের হওয়ার আগে অনু শেষবারের মতো আদিত্যর রুমে ছিল। এতদিন এটা তাদের রুম ছিল। আজ থেকে এই রুম, সংসার সব কিছু থেকে সে বিচ্ছেদ নিয়ে নিল। অনু নিশাচরার মতো সম্পূর্ণ রুম ঘুরে দেখল, শেষবারের মতো রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এতদিন সংসারটা, এই ঘরটা তার অনেক শখের ছিল। কত যত্নে এই ঘরে সে রান্না করতো, পুরো ঘর ছোটাছুটি করতো। আদিত্য অফিস যাওয়ার সময় অনু এক দৌড়ে রুমে যেত, আর এক দৌড়ে রান্নাঘরে আসতো। সেই চিত্রগুলো চোখের সামনে ভেসে উঠতে অনু অশ্রু আটকাতে পারল না। সে নাক টেনে সযত্নে মুছে নিল। আজ থেকে অনু মুক্ত। অনু এক কাপড়ে বেরিয়ে গেল ঘর থেকে। সে পেছনে ফিরে শেষবারের মতো বাইরের দিকে তাকালো। অশ্রু মাখা চোখে বিড়বিড় করে আওড়ালো, তোমার সাথে আমার সব সম্পর্ক চিরতরে শেষ হলো। স্বামীটাকেও হাতে রাখতে পারলে না। দুদিনে বাবার ঘাড়ে উঠে এসেছে, লজ্জা করে না? আমার কি দোষ মা? রাহেলা বেগমের কথায় অনু প্রতিউত্তর করতে তিনি যেন আরও তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি রাগী আর টিটকির সুরে বললেন, না না, তোমার কোনো দোষ নেই, তুমি তো কচি খোকা। রাহেলা বেগমের কথায় অনু রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে জবাব দিল, ছোটো মা, মুখ সামলে কথা বলো। রাহেলা বেগমের মোটেও দমে যাননি। উনি উল্টো টিটকারি করে বলেন, মেয়ে রাগ দেখো, নিজে অন্যায় করে এখন আবার আমার উপর চেঁচাচ্ছে। বলি এত মুখ আসে কোত্থেকে? অনু চুপ হয়ে গেল। সে আর কথা বাড়াতে চাইল না। এমনিতে এই বাড়িতে থাকতে তার স্থান, তাই চুপ থাকতে হয়তো শান্তিতে থাকবে সংসারটা। এখন কথা বাড়ালে হয়তো বাবা যে কোনো সময় দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কারণ অনু আসার সাথে সাথে রাহেলা বেগম এমন চেঁচামেচির জন্য আনিস মিয়া উল্টো তার স্ত্রীর উপর চেঁচাবেন। এতে উনি আনিস মিয়া অনুর পক্ষে নিতে দেখে আরও রাগারাগি করে দিবেন। এদের সংসারে অশান্তি হবে, যেটা অনু মোটেও চায় না। তার জন্য ওনাদের মধ্যে ঝামেলা হোক অনু একদম চায় না। অনুকে নীরব দেখে রাহেলা বেগম যেন আরও সুযোগ পেলেন। তিনি আবারও চেঁচিয়ে বলেন, প্রথম থেকে চোখে চোখে রাখলে এতটা বার বাড়তে পারত না। কেন সাবধান হওনি? ছোটো মায়ের এমন প্রশ্নে অনু কোনো জবাব দিতে পারল না। অনু জানে উনি মোটেও বোঝানোর জন্য এসব বলছেন না। উনি নিজের ঘাট থেকে নামাতেই অনুকে এসব বলছেন। কারণ উনি অতটা পছন্দ করে না, যতটা বোঝানোর ভঙ্গিতে কথা ধরনে মনে হচ্ছে। উনি শাসন বা বোঝানোর জন্য এসব বলছেন না। ওনার এরূপ বোঝানোর পেছনে কী উদ্দেশ্য আছে তা অনু ভালো করেই টের পেয়েছেন। কিন্তু এখন টের পেলে কিছু করার নেই। অনু চুপ থাকা শ্রেয় মনে করলো। আমি কি করবো মা? আটকাতে পারলে না, এখনও সময় আছে, ফিরে যাও। অনু অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সে জানে তার ছোটো মা এমনই। তাই বলে একটা মেয়ের হয়ে তার পক্ষে না গিয়ে উল্টো পুরুষের পক্ষ নিচ্ছে, শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য অনুকে ফেরত যেতে বলছে। এতটা নিছু? তুমি আমাকে ফিরে যেতে বলছো? হ্যাঁ বলছি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এমন বলতে তোমার দ্বিধা হচ্ছে না মা? কেন হবে? আমি কি কিছু খারাপ বলছি নাকি? পুরুষ মানুষের বাইরের চোখ এরকম একটু একটু থাকবে, মেনে নাও। মা, চেঁচাবেন না একদম। একটু মানিয়ে চলতে পারলে না? এভাবে তো চলা যায় না। বাপের বাড়িতে কি সারা জীবন কাটাতে পারবে নাকি? অনু মনির হাসলো। এখনও ঘরেই ঢুকলো না, আর তার ছোটো মা সারা জীবনের কথা বলে দিচ্ছে। এখনও একটা দিনও পার হলো না। অথচ আনিস মিয়া এত চেঁচামেচির শব্দে রুম থেকে বেরিয়ে এসে মেয়েকে দেখে তব্দ বনে গেলেন। তিনি মেয়ের এমন শান্ত চেহারা থেকে কিছুটা হলেও আন্দাজ করে নিলেন। অনু চোখ বাবার দিকে পড়তে তার কোথাও জানি ভরসা চলে এলো। সে এবার আর নিজের রাগকে সামলাতে পারল না। ঘরে ঢুকতে না ঢুকতে উৎক্ষণ থেকে এত চেঁচামেচির সহিত কথা তার বিরক্ত লেগে গেল। সে শান্ত কণ্ঠে জবাব দিল, আমি আমার বাপের বাড়িতে এসে থাকছি, কার কি সাধ্যে আমাকে বের করা? বলে সে ধীর পায়ে বাবার দিকে এগিয়ে গেল। আনিস মিয়া হাসলেন। তার নরম মেয়ে তাহলে তেজি হতে শিখতেই শুরু করেছে। তিনি এগিয়ে মেয়েকে আগলে নিলেন। এরপর বাবা মেয়ে দুজনে ঘরের দিকে পা বাড়ালেন। পেছন থেকে রাহেলা বেগম তেলে বেগুনের মতো জ্বলে অনু আর আনিস মিয়াকে যা তা গালাগালি দিচ্ছেন। কিন্তু অনু আর আনিস মিয়া সেগুলো পাত্তা না দিয়ে এগিয়ে চলল। আনিস মিয়া রাহেলা বেগমকে শুনিয়ে অনুকে উচ্চস্বরে বললেন, চল মা, তোকে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত করে দিই। পেছন থেকে রাহেলা বেগম চিৎকার চেঁচামেচি শুনে তারা বাম মেয়ে ঘরে ঢুকে গেল। আর উঠোনে রেখে গেল রাহেলা বেগমের একজোড়া জ্বলন্ত চোখ। সকাল হয়েছে অনেকক্ষণ হলো। আদিত্যর মনে হলো তার নাম ধরে কেউ অনেকক্ষণ ধরে ডাকিয়ে যাচ্ছে। সে ঘুম ঘুম ঝাপসা দৃষ্টিতে তাকাতে অনুকে দেখতে পেল। আদিত্য, ওঠো ওঠো, তোমার অফিসের সময় পেরিয়ে যাচ্ছে। আদিত্য হামি দিয়ে উঠে বসলো। এরপর ঘড়ির দিকে তাকিয়ে সে ভুরু কুঁচকে ফেললো। এখনও সবেমাত্র 7টা বাজে, আর অনু এমনভাবে ডাকছে যেন 9টা বেজে গেছে। আদিত্য অনুর দিকে রাগী চোখে শাসালো। তুমি জানো এটার জন্য তোমার কি শাস্তি হতে পারে? অনু কাঁথা ভাঁজ করতে করতে জানালো, আমাকে শাস্তি দিতে গেলে
এবার সত্যি কিন্তু তোমার অফিসে দেরি হয়ে যাবে। তাই বলে দেরি হয়ে গিয়েছে বলে এত তাড়াতাড়ি তুলে ফেলবে আমাকে? আদিত্যর অভিমানী সুরে বলা কথাটির পরিপ্রেক্ষিতে অনু হাত থেকে কাঁথা রেখে শুধলো, যতটা ঘুমকে ভালোবাসো ততটা আমাকেও তো বাসো না বোধহয়। আদিত্য চোখ টিপকিনি কেটেছিল। ও, তার জন্য মহারানী রাগ? সেই কথা আগে বলবে না? এজন্য কি আমাকে এত আগে আগে ঘুম থেকে ডেকে দিয়েছো? আদিত্যর ভঙ্গিমা থেকে অনু কথা ঘোরানোর পরিপ্রেক্ষিতে জানলো, তা নয়তো কী করবো? না ডাকলে তো আপনি মহারাজার মতো পড়ে পড়ে সারাদিন ঘুমাতে থাকবেন। আর একটু ঘুমাই অনু। অনু কোমরে 2 হাত রেখে শাসন সুরে বলল, এই না না, একদম না। এখন ফ্রেশ হয়ে নাস্তা করে নিন, এরপর তৈরি হয়ে যান। অনু বলে আদিত্য আবারও শুয়ে পড়ল। অনু আদিত্যর হাত ধরে টেনে তুলতে তুলতে আবার জানলো, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাবে, উঠে পড়েন, বেলা হয়ে যাচ্ছে। এত ঘুম চোপে পাশ ফিরে দেখলো, উফ অনু, আর একটু ঘুমাই। আদিত্য উঠো ওঠো। অনুর কণ্ঠে ঝাপসা হয়ে এসছে, সাথে অনু নিজে। অনুর অস্তিত্বের জন্য চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে। আয়তো ঘুমের মধ্যে এপাশ ওপাশ করে ছটপট করতে লাগলো। সে চোখ বন্ধ অবস্থায় আপন মনে বিড়বিড় করে অনু অনু। হুট করে সে ঘুম থেকে উঠে বসলো। আয়তোর বুকটা ধরপড় করছে। সে উঠে চারপাশ তাকিয়ে দেখলো, কোথাও অনু নেই। তো হুট করে বুক চিরে চিনচিন ব্যথা হলো। তার কোথাও জানি খালি খালি লাগছে। এতটা বাস্তব স্বপ্ন? সে বেশ কিছুক্ষণ ঝিম মেরে খাটে বসে রইল। ঘড়ির দিকে চোখ পড়তে দেখলো বেলা 10টা বাজে। আজকে সত্যি অনু তাকে দেখে নেই। স্বপ্নের কথা অনুযায়ী আদিত্য আজ অনেক ঘুমিয়েছে, কিন্তু তবু কোথাও জানি অনেক খারাপ লেগেছে। তার অভিমান হলো, কেন অনু তাকে আজ ডাকলো না? দরজা ধাক্কানো শব্দে আদিত্য খাট ছেড়ে উঠে দাঁড়ালো। আসিয়া বেগমকে দেখে সে ভুরু কুঁচকালো। তার মানে এতক্ষণ মা ডাকছিল? আদিত্য জিজ্ঞাসা করলো, কী হয়েছে মা, ডাকাডাকি করছো কেন? আসিয়া বেগম দেখতে অন্যরকম লাগছে আদিত্যর কাছে। তার চিন্তা হলো। সে চিন্তিত করে আবারও জিজ্ঞাসা করলো, কী হয়েছে মা? আদিত্য, অনু। তো ধৈর্য ধরতে পারল না। সে মায়ের উপর অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করলো, অনু কী হয়েছে? আসিয়া বেগম অতি খুশিতে উত্তেজিত হয়ে পড়ছিলেন। তিনি খুশিতে কথা বলতে ভুলে গেছেন। আপদ নিজে থেকে বিদায় হয়েছে বলে কথা। অনু নেই? কি? তো বিস্ময় কণ্ঠে আসিয়া বেগমকে খুশি মনে উত্তর দিল, হ্যাঁ, অনু নেই। আপদ নিজ থেকে বিদায় হয়েছে বাবা। সব কাজ শেষ আমাদের। এতদিনের ইচ্ছে। আসিয়া বেগমের কণ্ঠে যেন খুশি উপচে পড়ছে। কিন্তু আদিত্যর মুখভঙ্গিমা দেখে কিছু বোঝা গেল না। সে মায়ের কথা বিশ্বাস করতে পারল না। আদিত্য উদ্ভ্রান্তের মতো গেস্ট রুমের দিকে দৌড়াতে লাগলো। রুমে ঢোকার আগে আদিত্যর মনে হলো মা মিথ্যে বলছে। অনু আছে, এ এত সহজে চলে যাবার পাত্রী নেই। কিন্তু রুমে ঢুকতে সত্যি কোথাও নেই। রুমের কোথাও অনু ছিটেপিটা নেই। আদিত্য বিশ্বাস হলো না। সে মানতে চাইল না অনু তাকে এভাবে রেখে চলে যাবে। সে এটা ভাবতে পারছে না। সে হন্যে হয়ে ওয়াশরুম আর সম্পূর্ণ রুম একে একে দেখতে লাগলো। আদিত্যর মুহূর্তের মধ্যে মনে পড়ল অনু মন খারাপের সময় ছাদে যায়। আদিত্য দৌড়ে ছাদে এগিয়ে গেল। সে ছাদে এপাশ ওপাশ হন্যে হয়ে ঘুরছে, কোথাও অনু নেই। আদিত্য মাথা চেপে ছাদের কিনারায় এসে দাঁড়ালো। সেই কিনারা আলুর গাছগুলো রয়েছে। গোলাপ গাছে একটা লাল টকটকে গোলাপ ফুল। যেন গোলাপটা আদিত্যের দিকে তাকিয়ে টিটকের সহিত হাসছে। আদিত্য বেশ কিছুক্ষণ নীরব দৃষ্টিতেও তার দিকে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে সে আবারও দৌড়ে ছাদ থেকে নেমে এলো। আয়তে 1 পা 2 পা করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘর পুরোপুরি পা রাখতে সে হতাশ হলো না, অনু নেই। সে ভেবেছিল অনু রান্নাঘরে থাকবে। আর আদিত্য এভাবে খোঁজাখুঁজি করে দেখে অনু চুলোয় বসানো তরকারি খুন্তি নাড়তে নাড়তে জিজ্ঞাসা করবে, কি ভয় পেয়ে গেলে নাকি? এত নিজেকে সাহসী ভাব করে বুকে হাত গুজে জানাবে, না ভয় কেন পাবো? এই যে আমাকে হারানোর ভয়, একদম না। তা তো দেখলাম কীভাবে হন্যে হয়ে করছে বলে অনু নিজের ধ্যান তরকারি দিবে, আর আদিত্য দেওয়ালে হেলান দিয়ে অনুর দিকে তাকিয়ে থাকবে। আদিত্য বসে পড়ল। তার আশা ছিল অনুকে সে রান্নাঘরে পাবে, কিন্তু না, তার মায়ের কথাই সঠিক, অনু নেই। আদিত্য রান্নাঘরে গিয়ে বসে পড়ে সে ভেবেছিল রান্নাঘরে অন্তত থাকবে, কিন্তু না, সম্পূর্ণ রান্নাঘর খালি। চুলোর ধারে জায়গাটা খালি পড়েছে। আদিত্যর মনে হলো ওখানে অদৃশ্য অনু তার দিকে তাকিয়ে হাসছে। সে মেঝেতে বসে পড়ল। মিনিটের মধ্যে আসিয়া বেগম দ্বিগুণ খুশি হয়ে ফিরে আসে, হাতে একটা কাগজ। আদিত্য ফিরে তাকালো। আসিয়া বেগম ছেলেকে দেখে চমকে গেলেন। ছেলের এমন কষ্টের দেখে তিনি চমকানোর সাথে সাথে বিস্মিত হলেন। তাহলে কি তিনি ভুল ছিলেন? আদিত্য দুর্বলতা এখনও রয়ে গেছে। আদিত্য মায়ের হাতের কাগজের দিকে তাকালো। এটা কি? আদিত্য কেড়ে নিল কাগজটা, ডিভোর্স পেপার। সে ভেবেছিল অনু কোনো চিঠি লিখেছে, কিন্তু না। আদিত্য উল্টে পাল্টে দেখলো এটা সত্যিকারের ডিভোর্স পেপার। এটাই তো, হ্যাঁ, অনুর সই জল করছে। আদিত্য মাথা চেপে আবারও বসলো। তার মানে অনু কাল রাতে সব শুনে নিয়েছে। আদিত্য মাথা ধরে ফেলল। সে ভুল করে ফেলছে। সকালে স্বপ্নটাতে সে অনুকে অনুভব করছে। অনু তাকে ছাড়া চলে গেল কিভাবে? কিন্তু তার তো খুশি হওয়ার কথা ছিল, তবু কোথাও জানি এতটা খারাপ লাগা কাজ করছে। অনু জানলার ধারে বসে আছে।
দেওয়ালে ঘড়ির দিকে চোখ পড়তে দেখলো বেলা 11টা বাজে। অনুর চোখ গড়িয়ে জল পড়লো। আদিত্যর কথা মনে পড়ছে। এখন আদিত্য কি করছে? আদিত্যকে অনুকে মনে পড়ছে? আদিত্য অনুর সাইন করা পেপারটা পেয়েছে তো? অনু চোখের জল মুছে নিল। সে আপন মনে তার কথার উত্তর খুঁজল। পেপার পাবে না কেন? হয়তো এই মুহূর্তে আদিত্য তার মায়ের সবচেয়ে খুশির সময়। বিনা কসরতে তাদের বোঝা বিদায় নইল। এসে গেছে, এসে গেছে, শরবত এসে গেছে বলে আনিস মিয়া রুমে ঢুকতে গেলে অনু তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিল। আনিস মিয়া খেয়াল করলেন বিষয়টা। তিনি শরবতটা মেয়ের দিকে বাড়িয়ে ধরলেন। ওইখানে রাখো বাবা, আমি পরে খেয়ে নিব। ওখানে রাখার জন্য তো আমি আনিনি, তুই এখনই খাবি আমার সামনে। আনিস মিয়ার আসল বান্দা। অনু বাধ্য হয়ে শরবতটা মুখে তুলল। কারোর জন্য নিজের শরীর কেন দুর্বল করবি? অনু তাকালো। আনিস মিয়ার চোখ দিয়ে মেয়েকে ভরসা দিতে অনু বাবার বুকে ঝাঁপিয়ে পড়লেন। আনিস মিয়া মেয়েকে পরম আদরে বুকের মধ্যে হাগলে নিলেন। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে আদরে ভঙ্গিতে বললেন, বল বাবাকে। বাবা বলে অনু ডুকরে কেঁদে উঠল। মেয়ের কান্নার মাঝে আনিস মিয়া কোনো শব্দ ব্যয় করলেন, সে সময় দিলেন। মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন। অনু বেশ কিছুক্ষণ ফুপিয়ে নাক টেনে বলা শুরু, বাবা আমি তোমাকে ছাড়া জীবনের বড় সিদ্ধান্তটা নিয়েছে যে আমি আদিত্যকে বিয়ে করব। তোমাকে না বলে সেটা হয়তো আমার জীবনে ভুল ছিল। আনিস মিয়া মেয়ের গালে হাত রেখে আদুরি ভঙ্গিতে শুধরালেন, যেটা হয়ে গেছে সেটার জন্য একদম আফসোস করবে না, আর নিজেকে অপরাধী ভাববে না। যেটা কপালে ছিল সেটাই হয়েছে। অনু জিভ দিয়ে ঠোঁট ভেজল, তারপর নিজেকে প্রস্তুত করলো, বাবা আমি সেই একই আর একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা তো করে ফেলছি। তুমি আমাকে ক্ষমা করবে তো? তুই আমার মেয়ে, আমি ক্ষমা করবো না তো কে করবে? এভাবে আমাকে ছোট করিস না মা। তোমার ওই অপছন্দের বাড়িতে আর যেতে হবে না বাবা, আমি সব ছেড়ে চলে এসেছি। আনিস মিয়া চমকালেন না। তিনি কালকে রাতে অনুর ফোনে কিছুটা হলেও আন্দাজ করছিলেন, আর আজ অনুকে বাড়িতে দেখে পুরোপুরি আন্দাজ করে নিয়েছেন। আনিস মিয়ার নীরবতায় অনু আবারও বলল, আমি আদিত্যকে ডিভোর্স দিয়ে একেবারের জন্য চলে এসেছি। এইবার আনিস মিয়া খানিকটা চমকালেন। তিনি এতক্ষণ যাবৎ ভেবেছেন অনু হয়তো আদিত্যের সাথে রাগ করে এই বাড়িতে এসেছে, হয়তো রাগের বশে চলে এসেছে। তিনি ভাবতে পারেনি যে এত বড় কাহিনী, তার মেয়ে তাকে ছাড়া এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তা ভাবতে একটু খারাপ লাগা কাজ করলো আনিস মিয়ার। দিয়ে ফেলে ডিভোর্স? অনু মাথা নিচু করে ফেললো। হ্যাঁ বাবা, তাহলে তুই কাল রাতে এটার কথাই বলতে চেয়েছিলি? আনিস মিয়া এত প্রশ্ন করতে দেখে অনু ভয় পেয়ে গেল। সে জানল, প্লিজ বাবা আমাকে ক্ষমা করে দাও, আর কোনো উপায় ছিল না। আনিস মিয়া বেশ কিছুক্ষণ নীরব রইল। তিনি মাথা ঠান্ডা করে ভাবলেন, এই মুহূর্তে তার খারাপ লাগা থেকে বেশি কষ্ট তার মেয়ের মন। নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে এসেছে, যার জন্য বাবার বিরুদ্ধে গিয়ে তাকে চিরতরে মুক্তি দিয়েছে। এটা কোনো সহজ বিষয় না। নিশ্চয়ই এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কাহিনী আছে, আর সেই কাহিনী যে অতি সাধারণ নয় তা তিনি ভালো মতো বুঝতে পারছেন। মেয়ের কষ্টের কথা চিন্তা করে তিনি আর কিছু বলতে পারলেন না। অনু বাবার দিকে তাকালো। বাবা তুমি অন্ততপক্ষে আমার কাছ থেকে দূরে চলে যেও না। কথা দিচ্ছি পরের বার থেকে তোমার একটা কথাও আমি অমান্য করব না। আনিস মিয়া মেয়ের দিকে তাকালেন। অনু চোখের দিকে একরাশ ভয় দেখতে পেলেন। মেয়ের মুখভঙ্গি সহজ করার লক্ষ্যে তিনি কঠোর হয়ে জানালেন, ক্ষমা করবে এক সত্ত্বে। অনু ভয় পেল। সে প্রশ্নবোধক চাহিনিতে বাবার দিকে তাকালো। মেয়ের জিজ্ঞাসা দৃষ্টিতে প্রেক্ষিতে আনিস মেয়ে সোজা হয়ে বসে জানলেন, এভাবে তো জীবন চলে না, তোকে আবার নতুন করে সব শুরু করতে হবে। অনুর এই মুহূর্তের মধ্যে বিরূপ চিন্তাভাবনা হলো। সে উত্তেজিত হতে গিয়েও হলো না, কারণ এমনিতে বাবাকে অনেক আঘাত করছে, আর দিতে পারবে না। তবু কোনোরকম নিজেকে সামলে উত্তর দিল, বাবা তুমিও দেখ মা, জীবনটা তোর, তোর তো নিজেকে নিয়ে ভাবতে হবে। অনু অকপটে জবাব দিল, আমার সময় প্রয়োজন। তা শুনে আনিস মিয়া একটা মলিন শ্বাস ফেলল। পড়াশোনার জন্য সময়? এমনিতে 1 বছর পিছিয়ে পড়ছিস, কোনো মতে ইন্টার দিয়েছিলি। এইবার অনু থমকলো। তার বাবা পড়াশোনার কথা বলছে, আর সে কিনা বিরূপ জিনিস ভেবে নিছিল। সে তো এতক্ষণ এটার জন্যই ভাবনায় পড়েছিল। অবশ্য তার বা দোষের কি? বাবার কথার ধরন তো ছিল ভিন্ন। বাবা তুমি কখন থেকে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো? এই তো এখান থেকে, যাই হোক আমার অপ্রিয় পড়া কিন্তু আবার শুরু করা লাগবে। বাবার কথা শুনবে তো? হ্যাঁ, সব শুনবো। মেয়ের কথা শুনে আনিস মিয়া হাসলেন। হেসে জানালেন, আজকে ঘর থেকে বের হওয়ার দরকার নেই, তুমি ফ্রেশ হয়ে নাও। বলে উনি বেরিয়ে গেলেন। অনুর ডাকে ফিরলেন, কিছু বলবি? বাবা তুমি আজ অফিসে যাওনি? তোকে দেখে ছুটি নিয়েছি, এইবার তাড়াতাড়ি গোসল করে নে, আমি আসছি। বলে তিনি চলে গেলেন। অনু উঠে আলমারির দিকে এগিয়ে গেলেন। আলমারি খুলতে দেখতে পেল তার বিয়ের আগের ড্রেসগুলো সারি সারি সাজানো গুছানো আছে। তা দেখে অনু মলিন হাসলো। এই বাবা আছে জেনে সে আরেকটা প্রাণ যে পেয়েছে। অনু আলমারিতে থাকা কাপড়গুলোর উপর হাত বোলাল। এটা আজকে নয়, অনুর যখন বিয়ে হয় তখন একদিনের জন্য আসলে অনু কাপড় আনতো না। আনিস মিয়া মেয়ের কাপড় জিনিস সবগুলো খুব যত্নের সহিত গুছিয়ে রাখতেন। শুধু তাই নয়, প্রতি ঈদে আরেক
মেয়েকে সাথে সাথে অনুর জন্য জামা বানিয়ে নিয়ে এসে আলমারিতে রাখতেন। অনুর বিয়ের পরও তিনি একই কাজ করতেন, কারণ অনুর শ্বশুরবাড়িতে সবসময় শাড়ি পরতো। এখানে আসলে যদি শাড়ি পরতো তবে আনিস মেয়ে রেগে যেতেন। এখানে তুমি আমার আগের মেয়ের মতোই থাকবে, এখানে জিনিস আছে পড়ার, তুমি ওগুলো পড়বে। অনু হাসলো। পৃথিবীর এই বাবা আছে বলে জীবনটা এত সুন্দর, অন্তত অনুর তো তাই মনে হয়। রাহেলা বেগম এই জন্য অনুকে একটু বেশি অপছন্দ করেন। অনুকে নিয়ে আনিস মেয়ের অতি যত্ন আর আধিক্যতা মনে হয়। উনি এটা বাড়াবাড়ি হিসেবে নেন। অনু আলমারির কাপড় খুলে ডেস্ক খুললো। বিয়ের পরে এই ডেস্কটা সেরকম আর খোলা হয়নি, কারণ এই ডেস্কে তার প্রয়োজনীয় সব সার্টিফিকেট, সব জিনিসপত্র রাখতো, যেগুলো এই 2 বছরে তার মনে পড়েনি। সে ভুলেই বসেছিল তার পড়াশোনার বিষয়ে, কারণ বিয়ের পর সেই সম্ভাবনা একদম ছিল না। আদিত্যর সাথে যখন বিয়ে হয় তখন অনু উচ্চ মাধ্যমিক দেবে। বিয়ের পরে পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ ছিল, কিন্তু আদিত্যর মা একদম রাজি ছিল না। মায়ের সম্মতিতে আদিত্য অনুর বিপক্ষে গিয়ে জানিয়েছিল তার মা যা বলবেন তাই হবে। আদিত্য আর তার মায়ের মন রক্ষাতে অনু আর পরীক্ষা দেওয়া হয়নি। কিন্তু সে সময় আনিস মিয়া এক প্রকার জোর জবরদস্তি করে অনুকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। যেহেতু বিয়ের প্রথম প্রথম, তাই আদিত্য আর অনুর বাবার বিপক্ষে যায়নি। কিন্তু সে সাপ জানিয়ে দিয়েছিল তার মাকে রাজি সে করাতে পারবে না। তখন আনিস মিয়া বাধ্য হয়ে আসিয়া বেগমের সাথে বসে অনেক ঝামেলার শেষে অনুকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে নিয়েছিলেন। আনিস মিয়া চেয়েছিলেন মেয়েকে তার কাছে রেখে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করাটা দেবেন, কিন্তু আদিত্যর মা রাজি ছিলেন না। অনু সকালের পরীক্ষার দিনও সকাল সকাল উঠে রান্না সব সেরে পরীক্ষা দিতে যেত। যদি এই অভ্যাস তার আগে থেকে ছিল বলেই হয়তো তেমন কোনো সমস্যায় পোহাতে হয়নি, কিন্তু পড়াশোনায় মনোনিবেশটা সে ওইভাবে করতে পারেনি। আর প্রথম পরীক্ষাটাতে কেউ তার সাথে যায়নি। আদিত্য তখন মায়ের চোখে খারাপ হওয়ার ভয়ে অনুকে একাই পাঠিয়েছিল। সেদিন অনু প্রথমবারের মতো খারাপ লেগেছিল, কারণ বিয়ের আগে এরকম পরীক্ষায় আনিস মেয়ের সাথে সবসময় যেতেন। ওনার যতই জরুরি কাজ থাকুক না কেন উনি মেয়েকে দিয়ে আর নিয়ে আসতেন, কিন্তু আদিত্য সেটা করেনি। সে তার অফিসের বাহানা দিয়ে এড়িয়ে গেছে। যদিও পরের পরীক্ষাগুলো আনিস মেয়ে গিয়ে নিয়ে ছিল অনুকে, কারণ মেয়ের থেকে উনি স্বভাবসুলভ পরীক্ষা করেছিলেন পরীক্ষা কেমন দিয়েছে। তখন থেকে জানতে পেরে অনু একা গিয়েছে, তখন তিনি রাগারাগি করেছিলেন। পরের দিন থেকে বাড়ির সামনে রাস্তা থেকে তিনি মেয়েকে তুলে নিয়ে যেতেন আর দিয়ে যেতেন। মেয়ের পরের বাড়িতে গেলেও তিনি তার আদর্শ বাবার কাজটা করতে ভুলেনি। অনু জানে ওই সময় বাবা তার উপর রেগেছিল, কিন্তু অনু বুঝে কিছু বলতে পারেনি, কারণ সে নিজেই আদিত্যকে বেছে নিয়েছিল। অনু ওই দিন কিছুটা অনুধাবন করতে সে হয়তো ভুল করেছে। বাবার মতো কেউ হয় না, আর আদিত্য তো একদমই না। এমন জানলে অনু কোনোদিন লেখাপড়া ছেড়ে দিত না। বাবার কথা অনুযায়ী সে পড়াশোনার পিছনে লেগে থাকতো। আজ হয়তো তার এত গ্যাপ পড়তো না। অনু চোখ মুছে ফেলল। সেসব এখন স্মৃতি, সে বুঝেও তখন বুঝল না, না বোঝার ভান করছিল। এখন আর এসব মনে করে লাভ নেই। তিক্ততাপূর্ণ স্মৃতিগুলো তাকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারে না। অনু তার পরনের শাড়িটার উপর হাত বোলালো। এই শাড়িটা সে যে আদিত্যর বাড়ি থেকে এনেছে, আর কিছু সে আনেনি। হয়তো এটাই তার শেষ স্মৃতি হয়ে রয়ে যাবে। অনু জানলায় গিলে মাথা ঠেকিয়ে রইল। সে আপন মনে বিড়বিড় করে আওড়ালো, যেন কাউকে প্রশ্ন করছে, কেন করলে আদিত্য এমন? আমি তো ভালোবেসেছিলাম তোমাকে, আর তুমি তো বেসেছিলে, তবে কেন এমন হলো? ভালোবেসে একসময় চিরজীবন থাকতে পারলাম না কেন? অনুর চোখ ভিজে এলো। সে মানুষটা এতদিন পর তার পুরো প্রাণ জ্বলেছিল, সেই মানুষটার সাথে তার কোনো সম্পর্ক নেই, সেটা অনু ভাবতে পারছে না। বিয়ের পর যখন প্রথম এখানে এসেছে তখন অনুর এক অন্যরকম খুশি ছিল। ওইদিকে খুশি আর এইদিকে খুশি, কিন্তু খুশি বেশিক্ষণ থাকতো না, কারণ আদিত্য একদিন হওয়ার আগেই তাকে নিয়ে যেত। আর জন্য একটু মন খারাপ হলো। আদিত্যর এত যত্ন ভালোবাসা অনুর ভালো লাগতো। অনু এখন মনে হচ্ছে আদিত্য আসবে, এসে জানাবে, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তবে কেন চলে এলে? চলো আমার সাথে। অনু চোখ দিয়ে জল নিগত হলো। নিজের অজান্তে আদিত্য তার সব স্মৃতিতে রয়ে গেল। অনু হাসলো। আজ থেকে বাপের বাড়িতে সে অনেক দিন থাকবে, একেবারের জন্য এখানে থাকবে। অনু তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য আর কেউ বায়না ধরবে না। সে বায়না ধরার মানুষটা পাল্টে গেল। আদিত্য এই অবস্থা দেখে আসিয়া বেগম শক্ত হলেন। না, ছেলেকে তিনি দুর্বল হতে দেবেন না, কিছুতে ওই মেয়ের দিকে ঝুঁকতে দেওয়া যাবে না। অনেক কষ্টে এসব তাড়াতে পেরেছে, আর না। আসিয়া বেগম আদিত্যের পিঠে হাত রাখলেন। আদিত্য চুপ। আদিত্য, বাবা কী হয়েছে তোর? আদিত্য মায়ের জবাব দিলেন না। সে সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আসিয়া বেগম ভয় পেলেন। তার মনে কোনো এক আশঙ্কা আসতে তিনি জড়সড় হয়ে গেলেন। না, সেই ভুল করবে না। সব কিছুর উপরে তাদের সুখ আগে, আর সেই সুখ দিতে পারবে একমাত্র রিহি। তাই তো রিহির সাথে বিয়ে দেওয়ার ইচ্ছে। আসলে উনি আগের থেকে রিহিকে বউ করে বোনের সম্পত্তির দিকে ঝুঁকেন। রিহি একমাত্র মেয়ে। রিহি বউ হয়ে আসলে
আগে পরে সম্পত্তির মালিক আদিত্য হবে। অনেক আগে থেকে আসিয়া বেগমের ইচ্ছে ছিল, পরিকল্পনা মাফিক তিনি রিহির পরিবারের সাথে ভালো খাতির গড়ে তুলেন, কিন্তু মাঝখানে অনু চলে আসায় সব গরমিল হয়ে যায়। তাই তো অনুকে তিনি একদম পছন্দ করেননি। এইবার অনেক কষ্টে আসিয়া বেগম এই সুযোগটা পেয়েছে। সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং খুব তাড়াতাড়ি সব করতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না। এই কিছুদিনের মধ্যেই করতে লাগবে, যত গ্যাপ তত ক্ষতি। তিনি সাথে সাথে রিহির নাম্বারে কল দিলেন। সবটা দিয়ে অনু তাদের গেটের দিকে তাকিয়েছিল, কিন্তু দিন পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত। আজ আর অন্যবারের মতো আদিত্য এলো না, আদিত্য ফিরল না। এসে জানালো না, অনু আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া, প্লিজ চলো। অনু হেসে ভাবের সহিত বলল, দেখেছো আমার ক্ষমতা? আদিত্য হাল ছাড়ার ভান করে স্বীকার করলো, হ্যাঁ মহারানী, দেখলাম, এইবার চলেন। অনুর চোখ ভিজে উঠল। সে আরেকবার গেটের দিকে তাকালো। চারিদিকে অন্ধকারে ঢাকা। অনুর মনে হচ্ছে আদিত্য আর কিছুক্ষণ বাদে আসবে। সে তাকিয়ে রইল, না আদিত্য এলো না। আদিত্য কি সত্যি ভুলে গেল অনুর কথা? অনু হাসলো। সে তো সব কথা কানেই শুনেছে, তবু কেন আশা করছে সে? মানুষটা যে আর আগের মতো নেই। যেখানে সম্পর্ক শেষ হয়ে গেছে সেখানে আর কিসের আশা রাখছে সে? চৈত্র শেষে প্রথম পর্ব। এই গল্পে 3টা পর্ব। সব পর্বগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। চৈত্র শেষের প্লেলিস্ট। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।